আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিস্তার পর্ব 3 আজকে আমরা মধ্যক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো প্রথমে দেখো মধ্যক জিনিসটা কি? কোন পরিসংখ্যানের উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে, ঠিক আছে? আমরা যদি মানের ক্রমানুসারে সাজালে যে সকল মান উপাত্তগুলোকে দুইটা সমানভাবে বিভক্ত করবে তাকে আমরা মধ্যক বলবো, ঠিক আছে? তাহলে এখানে অনেকগুলো উপাত্ত থাকবে, তাকে আমরা মানের ক্রমানুসারে, এটা বলতে বোঝাচ্ছে যে হয় ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজাবো। সাজানোর পর যে সকল মান ওই উপাত্তগুলোকে সমান দুই ভাগে বিভক্ত করবে তাকে আমরা মধ্যক বলবো। ধরো আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই, 2 3 5 8 10, ঠিক আছে? এই যে এখানে দেখো আমরা 5টা উপাত্ত নিয়েছি। এখানে 5 সংখ্যাটাকে খেয়াল করো। দেখো এক পাশে দুইটা সংখ্যা আছে, অপর পাশে দুইটা সংখ্যা আছে। আমরা কি বলতে পারি এই 5টা এই উপাত্তগুলোকে সমান দুই ভাবে বিভক্ত করেছে? হ্যাঁ, দেখো 5 এর বাম সাইডে দুইটা আছে, ডান সাইডে দুটো। এইজন্য এখানে 5টাকে বলবো আমরা মধ্যক। বা তোমাকে যদি একটু রেখা দিয়ে বোঝাই, ধরো এ আর বি দুইটা রেখা। এই সি বিন্দুটা এই রেখাকে সমান দুই ভাগে বিভক্ত করবে, ঠিক আছে? সি যে বিন্দুটা, এটা রেখাটাকে সমান দুই ভাগে বিভক্ত করছে, অর্থাৎ এখান থেকে এই দূরত্ব যা, এখান থেকে এই দূরত্বটা, তখন আমরা সি কে বলতে পারবো মধ্যবিন্দু। এই মধ্যবিন্দুটাই ধরতে গেলে মধ্যক আমরা বলতেছি, ঠিক আছে? তো এখানে দেখো উপাত্তগুলো আমরা 5টা উপাত্ত নিয়েছি, সেক্ষেত্রে আমার কি ছিল, যে সকল উপাত্তগুলোকে সমান দুই ভাগে বিভক্ত করবে তাকে মধ্যক বলবো। যেখানে 5টা এটা কি করছে, সমান দুই ভাগে উপাত্তগুলোকে বিভক্ত করছে। রাইট, ডান সাইডে আমার দুইটা আছে, বাম সাইডে দুইটা, তো এখানে আমরা 5 কে বলতে পারি মধ্যক। সো আমরা যদি আরো উদাহরণ দেখি, তাহলে ধরো 10 12 13 16 17। এখানে দেখো এই 13 যে সংখ্যাটা আছে, এ কি করছে, বাম সাইডে দুইটা এবং ডান সাইডে দুইটা, ওরা সমান দুই ভাগে বিভক্ত করছে। তো আমরা 13 কে বলতে পারি মধ্যক, ঠিক আছে? যে সকল উপাদান তোমার উপাদানগুলোকে সমান দুই ভাগে বিভক্ত করবে তাকেই আমরা মধ্যক বলবো। আশা করছি তোমরা মধ্যক জিনিসটা বুঝতে পেরেছো, মধ্যক আসলে কি। তো এখন আমরা কি করব, মধ্যক নির্ণয়ের কয়েকটি সূত্র দেখব। অশ্রেণীকৃত শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের সূত্র কেমন হয় সেটা দেখব। প্রথমে আসো অশ্রেণীকৃত। যদি অশ্রেণীকৃত উপাত্ত হয়, অশ্রেণীকৃত উপাত্ত বলতে যেগুলো শ্রেণী ব্যবধান দিয়ে সাজানো থাকে না, এই উপাত্তের ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের সূত্র n এর উপর নির্ভর করবে। অর্থাৎ n যদি বিজোড় হয়, n যদি বিজোড় হয়, সেক্ষেত্রে মধ্যক নির্ণয়ের সূত্র হবে মধ্যক সমান n+1/2 তম পদটাই মধ্যক হবে। এটা যখন অশ্রেণীকৃত উপাত্ত হবে এবং n বিজোড় হবে, তখন মধ্যক নির্ণয়ের সূত্র n+1/2 তম পদ, ঠিক আছে? আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করি। এখানে দেখো n এর মান কত, 1 2 3 4 5। এখানে n সমান 5। তো 5 জোড় না বিজোড়? অবভিয়াসলি বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যা হলে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করা লাগবে। তো এখানে আমরা মধ্যক নির্ণয় করব এখন। আর বলছে n+1 তম পদ, n এর মান তো 5, 5+1/2 তম পদ। অর্থাৎ এখান থেকে দেখো 5 আর 1 যোগ করলে 6, 6 কে 2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে, 3। 3তম পদ যেটা, সেটা হবে মধ্যক। সো এখান থেকে দেখো এটা প্রথম পদ, এটা দ্বিতীয়, এটা তৃতীয় পদ। এটা শুধু এই দিক থেকে না, তুমি এই দিক থেকে একটা সেম জিনিস পাবে। দেখো প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তো 3তম যে পদটা সেটা হবে মধ্যক। তাহলে কত, 3তম পদ 9। তাহলে আমাদের যে উপাত্তগুলো দেয়া ছিল তার মধ্যক হলো 9, ঠিক আছে? আশা করছি তোমরা অশ্রেণীকৃত উপাত্ত থাকলে কিভাবে বের করতে হবে বুঝতে পারছো। আমরা আরেকটা উদাহরণ দেখি। ধরো আমাদের দেওয়া আছে আমাকে বললো এখানে তোমার এটা মধ্যক নির্ণয় করে। এখানে উপাত্ত কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এখানেও n সমান 5, ঠিক আছে? সো আমাদের যেহেতু n বিজোড়, তাহলে আমাদের মধ্যক নির্ণয়ের সূত্র কি হবে, মধ্যককে সংক্ষেপে m দ্বারা প্রকাশ করা হয়। এটা সমান
n প্লাস 1/2 তম পদ। তো এখানে n এর মান 5, তো আমি এখানে 5 বসাবো। 5 প্লাস 1/2 সমান 3তম পদ, যেটা সেটা হবে মধ্যক। এখন তুমি এদিক থেকে আসতে পারো, এদিক থেকে আসতে পারো। তোমার ইচ্ছে, এদিক থেকে গেলে এটা হবে 3তম পদ, এদিক থেকে আসলেও এটা হবে 3তম পদ। অর্থাৎ আমাদের অ্যান্সারটা হবে কত? 43। এটাই আমাদের মধ্যক যখন n বিজোড় হবে। ঠিক আছে, এখন তোমার মনে কোশ্চেন আসতে পারে n জোড় হলে কেমন হবে, সেটা আমরা এখন দেখব। ঠিক আছে, n যদি জোড় হয় সেক্ষেত্রে আমার মধ্যক নির্ণয়ের সূত্রটা হবে n/2 তম পদ প্লাস পদ বাই 2। n যদি জোড় হয় সেক্ষেত্রে আমার মধ্যক নির্ণয়ের সূত্র হবে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড 2। এটা হবে n যখন জোড় হবে তখন। এখন তুমি বলতে, ধরো আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। আচ্ছা, এখানে দেখো, ঠিক আছে, দেখো এখানে আমরা একটা উদাহরণ নিয়েছি, এক্সাম্পল নিয়েছি। এখানে দেখো n সমান 6। এখন আমাদের মধ্যকের সঙ্গে ছিল যে সকল উপাদান, তোমার ওই উপাদানগুলোকে সমান দুই ভাগে বিভক্ত করে সেটাই মধ্যক হবে। এখন দেখো তুমি যদি 5 নাও, তাহলে এক সাইড দেখো দুইটা, এক সাইডে তিনটা। একইভাবে তুমি যদি 6 নাও, তাহলে এক সাইডে দুইটা, এক সাইডে তিনটা হয়েছে। এখানে আমাদের মিলতেছে না, মানে এক সাইডে বেশি, এক সাইডে কম হয়েছে। এই জন্য মধ্যক আমরা এই দুটাকে একত্রে নিই, তাহলে দেখো এই সাইডে দুইটা আছে, এই সাইডেও দুইটা আছে, তখন আমরা বলতে পারবো হ্যাঁ এই দুইটা একত্রে একটা মধ্যক আসবে। ঠিক আছে, এই যে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ বলতে এই দুটো পদের কথাই এটা ক্ষেত্রে বোঝাচ্ছে। ঠিক আছে, এই দুটো একত্রে মধ্যক হবে। ঠিক আছে, সো আমরা একটা উদাহরণ দিয়ে এটাকে একটা মধ্যকটা বের করব, সেটা দেখো। ধরো 11, 13, তাহলে এখানে আমার 6টা উপাত্ত দেওয়া আছে, এখানে n সমান 6। তাহলে এটা তো যখন n এর মান যেহেতু জোড়, তাহলে বিজোড়ের ওটা তো হবে না, তাহলে আমার এই সূত্রটা অ্যাপ্লাই করা লাগবে। তাহলে m e সমান n/2, অর্থাৎ 6/2 তম পদ প্লাস 6/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড 2। 6/2 মানে কি 3 তম পদ। ঠিক আছে, 3 তম পদ। আর 6/2 প্লাস 1 মানে কি 4 তম পদ ডিভাইডেড বাই 2। এখন দেখো তো 3 তম পদ কোন, এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, তাহলে এটা 3 তম পদ, আর চতুর্থ পদ এটা। তো এটা আমরা এখন বসাবো এখানে 17 যোগ 33 ডিভাইডেড বাই 2। তো এখান থেকে আমরা পাচ্ছি 17 × 50, তাহলে আমরা 25 পাচ্ছি। অর্থাৎ এটা এই যে উপাত্ত দেওয়া আছে, এই উপাত্তর মধ্যক হলো 25। ঠিক আছে, এখানে 3 তম পদটা বসাতে হবে, এবং না 3 তম পদটাই মধ্যক হবে। ঠিক আছে, আমরা 3 তম পদটা বসাবো আর 4 তম পদটা বসিয়ে তাই যোগফলকে 2 দ্বারা ভাগ করলে আমরা যখন n জোড় হবে সেক্ষেত্রে আমরা মধ্যকটা পেয়ে যাব। আশা করছি জোড় হলে কিভাবে বের করতে হবে সেটা তোমরা বুঝতে পেরেছো। তো আমি আরেকটা উদাহরণ দেখার চেষ্টা করি। ধরো এখানে দেখো, এখানেও n সমান 6। ঠিক আছে, তো এখানে আমরা যদি মধ্যক নির্ণয় করতে হলে সেক্ষেত্রে সূত্র me সমান n/2। 6/2 মানে কি 3 তম পদ প্লাস n/2 প্লাস 1। 6/2 মানে 3 আর একসাথে 4 তম পদ, আমি একবার শর্টকাটে করে দিচ্ছি এটা। ঠিক আছে, ভাগ 2। এখানে ধরো 3 তম পদ কোনটা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এটা 3তম পদ, এটা চতুর্থ পদ, এটা যোগ করব আমরা। 45 যোগ 63 ভাগ 2। তাহলে এখান থেকে আমরা পাবো 54। তাহলে এই যে পদগুলো আছে এর মধ্যে হলো 54। বুঝা গেছে? n জোড় হলে কেমন হবে, n বিজোড় হলে কি রকম হবে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তো এইভাবে তোমরা অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে এই দুটো সূত্রের মাধ্যমে করা যায়। ঠিক আছে,
এখন যদি উপাত্ত অশ্রেণীকৃত না হয়ে শ্রেণীকৃত হয় সেক্ষেত্রে আমরা কিভাবে মধ্যক নির্ণয় করব, তো সেটা আমরা এখন দেখব। তো সেটা দেখার আগে আচ্ছা একটা কথা বলে রাখি, যখন অশ্রেণীকৃত উপাত্ত হবে সেক্ষেত্রে মধ্যক নির্ণয়ের সময় আমরা যদি উপাত্তগুলো এলোমেলো ভাবে দেওয়া থাকে তুমি অবশ্যই সেগুলোকে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজিয়ে নিবে, ঠিক আছে? তারপরে তুমি মধ্যক নির্ণয় করো, কারণ আমার মধ্যক নির্ণয়ের আগে বলা আছে সংজ্ঞায় বলেছিলাম যে মানগুলোকে ক্রমানুসারে সাজাতে হবে, ঠিক আছে? মানে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট এইভাবে সাজাতে হবে, তারপরে আমরা ওই সূত্রগুলো অ্যাপ্লাই করব। এখন যদি শ্রেণীকৃত উপাত্ত হয় সেক্ষেত্রে মধ্যকটা কেমন হয় সেটা জানার আগে আমরা একটা ছোট্ট একটা জিনিস জানবো যে ক্রমযোজিত গণসংখ্যা কি। আচ্ছা ধরো আমরা সামনে ওই শ্রেণী আছে 0 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, শ্রেণী আছে একটা গণসংখ্যা আছে এই গণসংখ্যা 5, 10, 8 গণসংখ্যা এটা পেয়েছি। এখন আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করার সারণী তৈরি করব, ঠিক আছে? তো আমি এখানে লিখব ক্রমযোজিত গণসংখ্যা। এখন আমাকে এই দুটো ইনফরমেশন দিয়ে ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে। তো প্রথম শ্রেণীর ক্ষেত্রে ওর গণসংখ্যাও যা ওর ক্রমযোজিত গণসংখ্যাও সেম, ঠিক আছে? তারপরে যে শ্রেণী আছে তার ক্রমযোজিত গণসংখ্যা বের করতে তুমি যে এটা আর এটা যোগ করো বা এটা যোগ করবে, ঠিক আছে? যোগ করে এখানে বসাবো 10 আর 5 যোগ করলে 15 হয়। তারপরে শ্রেণী ক্রমযোজিত গণসংখ্যা বের করতে তুমি এটা যোগ করবা, অর্থাৎ এটা সেটা হয় হলো তোমাদের 23। তারপরে শ্রেণী ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হলে এটা যোগ করবো আমরা, ঠিক আছে? তাহলে 45 আর লাস্টে যে শ্রেণী আছে তার ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হলে আমরা এই দুটো যোগ করব, ঠিক আছে? তাহলে আমাদের 57। এটা হলো ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা হলো তুমি যেই শ্রেণী বের করবা সেই শ্রেণীর সেই শ্রেণীর গণসংখ্যার সাথে পূর্ববর্তী সকল শ্রেণীর গণসংখ্যা যোগ করবা। ধরো যখন আমরা এই শ্রেণীর গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা বের করছি তখন কি করছি আমরা এটার সাথে আগে যেগুলো আছে সবগুলো যোগ করছি, অর্থাৎ 8 যোগ 10 যোগ 5 সেটাও 23 হয়। আমি সরাসরি শর্টকাটে বললাম এটা যোগ করলে একবার 23 পেয়ে যায়, ঠিক আছে? এটা সরাসরি শর্টকাটে হয়ে যায়। তাছাড়া তুমি মনে রাখবা যে ক্রমযোজিত গণসংখ্যা হলো ওই শ্রেণীর গণসংখ্যার সাথে পূর্ববর্তী সকল শ্রেণীর গণসংখ্যার যোগফলই হলো ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমরা লাস্টেরটা তুলনা করো, এর সাথে তুমি আগে যে গণসংখ্যাগুলো আছে সবগুলো যোগ করবা, 12 যোগ 22 যোগ 8 যোগ 10 যোগ 5 এটা সবগুলো মিলে 57 আসবে, ঠিক আছে? আমরা শর্টকাটে এটা যোগ করলে আমরা পেয়ে যাই। এখন এটা মানে কি? এটা মানে তো তার এটা সব পূর্ববর্তী সকল ক্রমসংখ্যার যোগফল, পূর্ববর্তী সকল গণসংখ্যার যোগফল, ঠিক আছে? এই জন্য আমরা সরাসরি এটার সাথে যোগ করছি। তাছাড়া তুমি আলাদাভাবে এগুলো করলে করতে পারো, ঠিক আছে? তোমার যেটা ইচ্ছা। তো ক্রমযোজিত গণসংখ্যা বুঝে গেছে, এটা আমাদের মধ্যক নির্ণয়ে লাগবে, এই জন্য আমরা একটা ছোট্ট করে দেখে নিলাম। আচ্ছা এবার আসো যদি শ্রেণীকৃত উপাত্ত হয় সেক্ষেত্রে মধ্যক নির্ণয়ের সূত্রটা কেমন হয়। তো সেক্ষেত্রে মধ্যক নির্ণয়ের সূত্রটা হবে এম ই সমান এল প্লাস n/2 মাইনাস fc গুণিত h/fm, ঠিক আছে? এখন এলটা কি আগে আমরা জানবো, মধ্য শ্রেণীর, এলটা হলো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, ঠিক আছে? অর্থাৎ মধ্যক যে শ্রেণীতে অবস্থিত হবে তাদের নিম্ন সীমা তাকে আমরা এল বলছি। এল হলো মোট গণসংখ্যা, আর এফসিটা হলো আচ্ছা এফসিটা হলো মধ্যক শ্রেণী, যে শ্রেণীর মধ্যক শ্রেণীটা হবে তার পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যাটা হলো এফসি, ঠিক আছে? আর এফএম হলো মধ্যম শ্রেণীর গণসংখ্যা।
এফএমটা হলো মধ্য শ্রেণীর গণসংখ্যা, এফসি হলো মধ্য যে শ্রেণীতে অবস্থিত তার পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা, ঠিক আছে। আর এইচটা হলো শ্রেণী ব্যবধান। যখন শ্রেণীকৃত উপাত্ত হবে সেক্ষেত্রে মধ্যক নির্ণয়ের সূত্র এটা, ঠিক আছে। এল সমান মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, এন হলো মোট গণসংখ্যা, এফসি হলো মধ্যক শ্রেণীর যে শ্রেণীতে যেটা মধ্যক শ্রেণী তার পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা, ঠিক আছে। আর এফএমটা হলো মধ্যক শ্রেণী গণসংখ্যা, আর এইচ হলো শ্রেণী ব্যবধান। আশা করছি আমরা মধ্যক নির্ণয়ের সূত্রটা তার পরিস্থিতি বুঝতে পেরেছি। এখন আমরা একটা ম্যাথ করবো এই সূত্র দিয়ে। ধরো আমাদের বেশি আসবে, ঠিক আছে। এখন আমাকে সূত্র দেখো, এখন এল বলেছিলাম মধ্যক শ্রেণী নিম্ন সীমা, এখন মধ্যক শ্রেণী কত সেটা তুমি কিভাবে বুঝবে, ঠিক আছে। সেখানে আমাদের মোট গণসংখ্যা হলো 38। যে 38 কে তুমি 2 দ্বারা ভাগ করবা, ভাগ করলে হয় 19। এই 19তম গণসংখ্যার যে শ্রেণীতে অবস্থিত সেটাই মধ্যক শ্রেণী। এখন দেখো 2 আর 5 যোগ করলে 7, 7 আর 8 যোগ করলে হয় 15। তাহলে এই যে 25, এই ঘরে ক্রমশ গণসংখ্যা হলো 25। এই যে 19 যে সংখ্যাটা, এটা তাহলে এই 25 এর ঘরে পড়ছে না? 19 যে সংখ্যাটা আশা করছি 25 এর ঘরে পড়ছে। এখানে যে 21 থেকে 30 যে শ্রেণী, এখানে হলো 15 পর্যন্ত গণসংখ্যা আছে। আর 25 যে শ্রেণী, এখান থেকে 15 থেকে 25 পর্যন্ত গণসংখ্যাগুলো আছে। তো 19 সংখ্যাটা নিশ্চয় 15 থেকে 25 এর মধ্যে পড়ছে। তার মানে আমরা বলতে পারি এটা মধ্যক শ্রেণী। এই গণসংখ্যা মানে তুমি মোট গণসংখ্যাকে n দ্বারা 2 দ্বারা ভাগ করা, ভাগ করে যেটা পাবা সেটা কোন শ্রেণীতে পড়ছে সেটা হবে মধ্যক শ্রেণী। তো 19টা আমরা ক্রমযুক্ত গণসংখ্যা থেকে বলতে পারবো, ঠিক আছে। তো 19 হলো 15 এবং 25 এর মধ্যবর্তী কোন একটা সংখ্যা, তার মানে 19টা আমাদের এই শ্রেণীতে পড়ছে, অর্থাৎ 41 থেকে 40। তো আমরা বলতে পারি এটাই কি মধ্যক শ্রেণী। তো এই মধ্যক শ্রেণীর এটা হলো নিম্ন সীমা, এটা হলো উচ্চ সীমা। তাহলে এল এর মান কত? এল এর মান হলো 31। মধ্যক শ্রেণীর নিম্ন সীমা এল, এটা আমরা পেয়েছি 31 প্লাস এখন টোটাল গণসংখ্যা হলো 38, বসাই দাও, সূত্র আমরা বসাচ্ছি, মাইনাস এফসিটা ছিল মধ্যক শ্রেণীর পূর্ববর্তী, এটা হলো মধ্যক শ্রেণী, তার পূর্ববর্তী শ্রেণী এটা, এই শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা। তো এই শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা কত? 15, ঠিক আছে। 15টা আমরা এখানে বসাই দেব, গণিত। এখন শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান হলো এই, সেটা হলো এই দুটোতে মধ্যবর্তী ব্যবধান, 1 থেকে 10 পর্যন্ত গুনলে 10 আসে, ঠিক আছে। তো এটা এইচ এর মান হলো 10। আর এফএমটা ছিল মধ্যক শ্রেণীর গণসংখ্যা 10। তো এটা কেটে গেল, তো আমাদের দেখা যাক মধ্যক কত আসে। 19 মাইনাস 15, অতএব 31 প্লাস 4 সমান 35। আমাদের এই যে সারণীটা আমরা নিয়েছি, এই সারণীর মধ্যক এসেছে কত? 35। তাহলে যদি আমাদের শ্রেণীকৃত উপাত্ত দেয়া থাকে সেক্ষেত্রে মধ্য কিভাবে নির্ণয় করতে হবে আশা করছি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। খুবই সহজ, খালি আমাদের মনে রাখা লাগবে এই জিনিসগুলো কি, এলটা কি প্রকাশ করছে, এফসিটা কি প্রকাশ করছে, এফএমটা কি প্রকাশ করছে। আবারও বলি, এল হলো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। এটা কিভাবে নির্ণয় করো? মোট যে গণসংখ্যা এটাকে আমরা 2 দ্বারা ভাগ করব, ভাগ করলে পাচ্ছে 19, ঠিক আছে। এখন এটা দেখবো কোন শ্রেণীতে পড়ছে সেটা আমরা ক্রমযুক্ত গণসংখ্যা দ্বারা দেখবো। 2, এখানে 2 পর্যন্ত গণসংখ্যা আছে, এখানে 7 পর্যন্ত আছে, এখানে 15, এখানে আছে 25 পর্যন্ত, অর্থাৎ 15 থেকে 25 এর মাঝামাঝি গণসংখ্যাগুলো আছে সেগুলো এটার ভিতরে মানে এই শ্রেণীতে আছে। 19 এটা তো 15 থেকে 25 এর নিশ্চয় মাঝামাঝি কোনো একটা হবে। তো আমরা বলতে পারি তাহলে এটাই কি মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণীর নিম্ন সীমাটা এল, এটাকে বলে উচ্চ সীমা, এটাকে বলে নিম্ন সীমা। তো নিম্ন সীমাটা হলো এল, তাহলে এখানে 31, ঠিক আছে। এখন আসো এন তো টোটাল গণসংখ্যা আমরা এই যে গণসংখ্যা যোগ করে পেয়েছি 38। এফসিটা হলো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, এটা মধ্যক শ্রেণী, ঠিক আছে। এটা এর পূর্ববর্তী শ্রেণীটা আর পরবর্তী শ্রেণীটা, তো পূর্ববর্তী শ্রেণীর যে ক্রমযুক্ত গণসংখ্যা সেটা হলো এফসি, ঠিক আছে। সেটা আমরা 15 পেয়েছি, ওখানে বসে দিয়েছি। আর এই ছিল শ্রেণী ব্যবধান, ঠিক আছে। শ্রেণী ব্যবধানটা কি? এই যে
উচ্চ সীমা নিম্ন সীমার যে ব্যবধান, অর্থাৎ আমরা 1 থেকে 10 পর্যন্ত গুনলে যত পাবো ওইটাই। 1 2 3 4 5 6 7 8 9 10, 10 হচ্ছে, ঠিক আছে। বা 11 থেকে 20 পর্যন্ত তুমি যদি কাউন্ট করো তুমি দেখবে 10ই পাবা শ্রেণী ব্যবধান, ঠিক আছে। তো আমরা ওখানে 10 বসাইছি। আর এফএমটা কি ছিল, মধ্যক শ্রেণীর এর গণসংখ্যা। তো এটা যদি মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত 10 বসাই দিচ্ছি, তারপর ক্যালকুলেশন করে আমরা মধ্যক পেয়েছি 35। আশা করছি মধ্যক তোমাদের কাছে ক্লিয়ার।